আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সতর্ক সচেতন আছো, স্বাস্থ্যবিধি মেনেই চলছো। তোমরা জানো পুরো পৃথিবী বাংলাদেশ সহ পুরো পৃথিবীটা আজ করোনা ভাইরাসে আক্রান্ত, যার কারণে আমাদের দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আছে। তোমাদের পড়াশোনা যাতে অব্যাহত থাকে সেই জন্য শিক্ষামন্ত্রী এবং আমাদের কলেজ কর্তৃপক্ষ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ উপাধ্যক্ষের নির্দেশনায় আমরা সকল টিচাররা চেষ্টা করছি তোমাদের অনলাইন ক্লাস চালু করার। আজ তারই ধারাবাহিকতায় আমি সাবিনা ইয়াসমিন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক, একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়টার নাম হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান পরিচিতির কিছু বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। সেখানে একটা বিষয় ছিল লেনদেন। আমরা জানি প্রতিনিয়ত আমাদের সাথে অনেক ধরনের ঘটনা ঘটছে, কিন্তু আমরা সব ঘটনাকে লেনদেন বলি না। আমরা তখনই ওই সমস্ত ঘটনাকে লেনদেন বলি যখন ওই সমস্ত ঘটনার সাথে আর্থিক সম্পর্ক রয়েছে, অর্থের পরিবর্তন করছে। তাহলে কিছু ঘটনাগুলোকে যখন লেনদেন বলে আখ্যায়িত করতে হবে, তখন আমরা তার কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত করব। বৈশিষ্ট্যগুলো হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, লেনদেনকে দুটি পক্ষ থাকতে হবে, দাতা গ্রহীতা, যাকে বলা হয় দ্বৈত সত্তা, স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র হতে হবে, দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমান হতে পারে, হিসাবটা বকেয়া বা নগদ ভিত্তিতেও হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে সমস্ত ঘটনাই লেনদেন, কিন্তু সমস্ত লেনদেন ঘটনা কিন্তু সমস্ত ঘটনা লেনদেন নয়। আমরা কিছু উদাহরণ দিয়ে আজকে বুঝতে পারবো কোন সমস্ত ঘটনাগুলো লেনদেন আর কোন সমস্ত ঘটনাগুলো লেনদেন নয়। আসো উদাহরণ দিচ্ছি। জনাব আদম 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এই ক্ষেত্রে কি এই ঘটনাটাকে কি আমরা লেনদেন বলতে পারি? অবশ্যই আমরা এই ঘটনাটাকে লেনদেন বলতে পারি, কেননা জনাব আদম নগদ 10,000 টাকা, নগদ টাকার পরিবর্তন হয়েছে, নগদ টাকা এসেছে এবং মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। 2 নম্বরে আসো, ভাড়া প্রদান 3,000 টাকা। এখানেও নগদ টাকা হ্রাস পেয়েছে এবং একটু ব্যয় সংঘটিত হয়েছে। এই ক্ষেত্রে এটাকেও আমরা লেনদেন বলতে পারি। মালের ফরমাইশ প্রদান 10,000 টাকা, এতে শুধুমাত্র মালের ফরমাইশ দেয়া হয়েছে, অর্ডার দেয়া হয়েছে, কিন্তু আর্থিক কোনো পরিবর্তন হয়নি। মাসিক 2,000 টাকা বেতনের কর্মচারী নিয়োগ, এটিও কিন্তু লেনদেন নয়, কেননা এখানে 2,000 টাকা বেতনের একদিন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এখানে আর্থিক কোনো পরিবর্তন হয়নি। এই সমস্ত লেনদেন। তাহলে আমি আশা করব তোমরা কোনো ঘটনা দেখে বুঝতে পারবে এটি লেনদেন কিনা, বা লেনদেন নাকি লেনদেন নয় বুঝতে পারবে। এই সমস্ত লেনদেনগুলোকে হিসাবভুক্ত করার জন্য আমাদের দেশে 2 ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়েছে। পদ্ধতিগুলো হচ্ছে সনাতন বা ব্রিটিশ পদ্ধতি, আর একটা হচ্ছে আধুনিক আমেরিকান বা হিসাব সমীকরণ পদ্ধতি। আসো আজকে আমরা হিসাবের শ্রেণীবিভাগটা দেখি। লেনদেনগুলো যে হিসাবে হিসাবভুক্ত করা হয়। হিসাবের শ্রেণীবিভাগ। সব হিসাব আমরা 2 পদ্ধতিতে করি। একটা হচ্ছে সনাতন পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি, একটা হচ্ছে আধুনিক পদ্ধতি বা আমেরিকান পদ্ধতি বা হিসাব সমীকরণ পদ্ধতি। আধুনিক পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতিকে ব্রিটিশ পদ্ধতি বলা হয়। সনাতন পদ্ধতিতে হিসাব হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ব্যক্তিবাচক, অপরটি হচ্ছে অব্যক্তিবাচক। ব্যক্তিবাচক 2 প্রকার, দেনাদার, পাওনাদার। অব্যক্তিবাচক হচ্ছে সম্পত্তিবাচক,
ও নামিক। নামিককে আমরা বলতে পারি আয় ব্যয় বাচক। আশা করি বুঝতে পারছো হিসাব বিজ্ঞানের দুটি পদ্ধতি, সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতি হচ্ছে দুই প্রকার, ব্যক্তিবাচক অব্যক্তিবাচক। ব্যক্তিবাচক হচ্ছে দেনাদার পাওনাদার, অব্যক্তিবাচক সম্পত্তিবাচক। ও নামিক, নামিককে আমরা আয় ব্যয় বাচকও বলতে পারি। হিসাবে আরেকটা পদ্ধতি আমি বলছিলাম আধুনিক বা আমেরিকান বা হিসাব সমীকরণ পদ্ধতি। হিসাব সমীকরণ পদ্ধতি, হিসাব সমীকরণ পদ্ধতি। হিসাব সমীকরণ পদ্ধতিটা হচ্ছে একটি দুই দরফা দাখিলা পদ্ধতি, যেটা সর্বজন স্বীকৃত এবং বিজ্ঞানসম্মত। লেনদেনগুলো হিসাবভুক্ত করার জন্য যে সর্বজন স্বীকৃত বৈজ্ঞানিক পদ্ধতি যে সূত্র আবিষ্কৃত হয়েছে সেই পদ্ধতিকে আমরা বলবো হিসাব সমীকরণ পদ্ধতি। হিসাব সমীকরণ পদ্ধতিতে 6টি উপাদান রয়েছে। হিসাব সমীকরণ পদ্ধতিটা আমরা প্রথমে আগে জানবো। A equal to L plus OE অথবা A equal to L plus P equal to L plus এই P বা OE এর একটা বর্ধিত রূপ হচ্ছে C plus I minus D minus E। A দিয়ে বোঝাচ্ছে সম্পদ, L দিয়ে বোঝাচ্ছে বহির্দায়, ও E দিয়ে বোঝাচ্ছে মালিকানা শর্ত। একই অথবা আমরা A L plus P ও E কে P ও লিখতে পারি। এই পিটার বর্ধিত রূপ হচ্ছে সি, মানে মূলধন। মূলধন আনয়ন করলে আমার মালিকানা শর্ত বৃদ্ধি পাবে। ইনকাম, আয় হলে আমার মালিকানা শর্ত বৃদ্ধি পাবে। আমি যদি ড্রয়িং, ডি দি ড্রয়িং বোঝাচ্ছে উত্তোলন, উত্তোলন করে মালিকানা শর্ত কমে যাবে। ই দি বোঝাচ্ছে এক্সপেন্স, ব্যয় করলে মালিকানা শর্ত কমে যাবে। মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো দিয়ে মালিকানা শর্ত কম হ্রাস বৃদ্ধি সংঘটিত হবে। তাহলে এখানে হিসাব সমীকরণে 6টি জিনিস রয়েছে: অ্যাসেট, লায়াবিলিটি, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন এবং ব্যয়। কোন কারবারের যে সমস্ত লেনদেনগুলো সংগঠিত হবে সেই সমস্ত লেনদেনগুলো আমরা কোন পদ্ধতিতে হিসাবভুক্ত করব সেটা আমাদের নিজেদেরই ব্যাপার। আমরা আধুনিক পদ্ধতিতে করতে পারি, আমরা সনাতন পদ্ধতিতে করতে পারি। আসো আজ আমরা ছোট্ট একটি সৃজনশীল দিয়ে আমরা আমাদের হিসাব লেনদেন কিনা সেটা করতে পারি। আমরা একটা ছোট্ট করে একটা সৃজনশীল লিখি। প্রশ্ন: লিপি ট্রেডার্স লিপি ট্রেডার্স এর 2018 সালের 1 অক্টোবর নিম্নলিখিত ব্যবসায়িক ঘটনা সম্পন্ন হয়। লিখিত ব্যবসায়িক ঘটনা সংগঠিত হয়। ঘটনাগুলো হচ্ছে: এক হচ্ছে পুবালি স্টোর হতে নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় 25,000 টাকা। 2 নাম্বার হচ্ছে 15,000 টাকার মালের ফরমাইশ প্রদান, টাকার মালের ফরমাইশ প্রদান। 3 নাম্বার হচ্ছে ধারে পণ্য ক্রয়,
ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় 17,500 টাকা। 4 নাম্বার হচ্ছে ত্রুটিযুক্ত হওয়ার কারণে পণ্য ফেরত, ত্রুটিযুক্ত পণ্য হওয়ার কারণে 1,500 টাকার পণ্য ফেরত। এই হচ্ছে আমাদের একটি সৃজনশীল প্রশ্ন। আমাদের এখানে করণের মধ্যে প্রথমে ছিল নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খটা ছিল ঘটনাগুলো কি লেনদেন কিনা তা কারণ ব্যাখ্যা করো, তুমি 2 কারণ ব্যাখ্যা করো। 3 নম্বরে ছিল লেনদেনগুলো কিভাবে হিসাব সমীকরণ উপাদানগুলোকে প্রভাবিত করে। আসো আমরা সমাধানটা করে নিই। আমরা প্রথমে সৃজনশীলের মধ্যে কটা প্রথমে আমরা সম্পূর্ণ করব, তারপর আমরা খতে এবং গতে যাব। আশা করি তোমরা পারবে, আমি তোমাদেরকে একটু হেল্প করছি। ক, প্রকৃত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। প্রকৃত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে প্রকৃত ক্রয়ের পরিমাণটা নির্ণয় করছি। প্রথমে আমাদের নগদে ক্রয় ছিল 25,000 টাকা, যোগ ধারে ক্রয়, ধারে ক্রয় হচ্ছে 17,500 টাকা, 42,500 টাকা। সেখান থেকে বাদ যাবে ত্রুটিযুক্ত পণ্য ফেরত, আমরা তাতে বাদ দিব পণ্য ফেরত। পণ্য ফেরত হচ্ছে 1,500 টাকা। তাহলে প্রকৃত নিট ক্রয় হচ্ছে পণ্য 41,000 টাকা। করণীয় ক এখানে শেষ। এবার আসো আমরা খতে যাই। খটা হচ্ছে লেনদেন কিনা ব্যাখ্যা করো। এখানে কিন্তু কোনো পদ্ধতির কথা এখানে উল্লেখ করা হয়নি। যেহেতু কোনো পদ্ধতির কথা উল্লেখ করা হয়নি, অতএব তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো পদ্ধতিতে করতে পারো। ঘটনাগুলো লেনদেন কিনা কারণ ব্যাখ্যা করো। লেনদেন কিনা কারণটা তুমি 2 পদ্ধতিতে করতে পারো, আধুনিক কিংবা সনাতন, সেটা তোমার নিজের চয়েস। সনাতন, আধুনিক করতে পারো সেটা। তাহলে ক্রমিক নং 1 ছিল ধারে পণ্য নগদে পণ্য ক্রয় 25,000 টাকা, সেটা অবশ্যই লেনদেন। কেন এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে? সনাতন পদ্ধতিতে যদি বলি তাহলে এখানে নগদ টাকা কমে গেছে, সম্পত্তি কমে গেছে এবং ক্রয়ের খাতে ব্যয় হয়েছে, যদি আমরা সনাতন পদ্ধতিতে বলি। 2 ছিল ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় এটিও লেনদেন, কেননা এখানে পাওনাদার খাতে দায় বৃদ্ধি পেয়েছে এবং ব্যয় বৃদ্ধি পেয়েছে। 3 নাম্বারটা ছিল ত্রুটিমুক্ত হওয়ার কারণে পণ্য ফেরত, এটিও লেনদেন, কেননা এতেও আর্থিক অবস্থায় পরিবর্তন হয়েছে। যেহেতু পণ্যটা ফেরত দেওয়া হয়েছে, পাওনাদার হ্রাস পেয়েছে এবং ব্যয় হ্রাস পেয়েছে। এটা হচ্ছে সনাতন পদ্ধতিতে যদি কারণ ব্যাখ্যা করো। আধুনিক পদ্ধতিতে যদি কারণ ব্যাখ্যা করো তাহলে প্রথমটা আমরা ব্যাখ্যা করব সম্পত্তি এ হ্রাস পেয়েছে, তারপরে ক্রয়ের জন্য মালিকানা স্বত্ব বিবরণী হ্রাস পেয়েছে,
2 নাম্বার যদি বলি আমরা ধারে পণ্য ক্রয় পাওনাদার, আমরা বলতে পারি এখানে বহির্দায় লায়াবিলিটি বৃদ্ধি পেয়েছে এবং ক্রয়ের জন্য এখানে আমাদের ওই হ্রাস পেয়েছে। আর 3 নাম্বার যদি বলি ত্রুটিমুক্ত কারণে পণ্য ফেরত দেওয়া হয়েছে, তাহলে আমরা এখানে আধুনিক পদ্ধতিতে বলতে পারি যে আমাদের লায়াবিলিটি হ্রাস পেয়েছে এবং ব্যয় হ্রাস পাওয়ার কারণে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী বৃদ্ধি পেয়েছে, যদি আমরা আধুনিক পদ্ধতিতে কারণটা ব্যাখ্যা করি। আচ্ছা, এবার আসো 3 নাম্বার খতে। খতে বলা হয়েছে এখানে যে লেনদেনগুলো হিসাব সমীকরণের উপাদানগুলোকে প্রভাবিত করেছে কিনা এটা ব্যাখ্যা করতে বলেছে। তাহলে লেনদেনগুলো আমরা এখানে তাহলে প্রথমে আসি সম্পত্তি, এল ও ই। তাহলে 1 নাম্বার লেনদেন যেটি নগদে পণ্য ক্রয়, সেটা আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদ টাকার ক্রয়ের ফলে আমাদের নগদ টাকা হ্রাস এবং ওই মালিকানা শর্ত হ্রাস পেয়েছে। যেহেতু এখানে ক্রয়ের কারণে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাই মালিকানা তো হ্রাস পেয়েছে। 15,000 টাকা পণ্য ক্রয়ে ফরমাইশ প্রদান, এখানে যেহেতু আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয়নি, ফরমাইশ প্রদান করা হয়েছে কিন্তু অর্থের কোনো লেনদেন হয়নি, তাই এটি লেনদেনে নয়, ফলে তারা আধুনিক পদ্ধতিতে উপাদানগুলোকেও প্রভাবিত করে না। 3 ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয়, এখানে আমাদের পাওনাদার বৃদ্ধি পেয়েছে, ধারে পণ্য ক্রয়ের ফলে এখানে আমাদের খরচ হয়েছে, সেহেতু আমাদের ওই হ্রাস পেয়েছে। 4 নাম্বার আসো ত্রুটিমুক্ত হওয়ার কারণে পণ্য ফেরত। এখানে আমাদের যেহেতু পণ্য ফেরত এসেছে দিয়েছি, তাই বহির্দায় আমার এখানে কি হয়েছে, হ্রাস পেয়েছে, পাওনাদার হ্রাস পেয়েছে। পাওনাদার যেহেতু হ্রাস পেয়েছে, আমাদের ব্যয় হ্রাস পেয়েছে, ব্যয় হ্রাস পাওয়াতে আমাদের ওই মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এতক্ষণ ধরে কি বোঝাতে চেয়েছি। আমি প্রথমে লেনদেন কাকে বলে, কোন ঘটনাগুলোকে আমরা লেনদেন বলবো সেগুলো আমরা বলেছি। তারপরে আমরা কিভাবে লেনদেন গুলোকে আমরা আধুনিক পদ্ধতি এবং সনাতন পদ্ধতিতে কিভাবে এগুলোকে কারণ ব্যাখ্যা করব সেটি আমরা বলতে পেরেছি। তোমরা এখন এই অধ্যায়টার কিছু অঙ্ক বাসায় অনুশীলন করে তোমাদের আরো অনুশীলনটাকে আরো বাড়াতে পারো, তোমাদের দক্ষতাকে আরো বাড়াতে পারো। আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। পদ্মা প্রকাশনীর অনুসরণী 1 থেকে 6 এই অঙ্কগুলো করে তোমরা নিজেরা খাতায় করে রাখবে। দেখা হলে ইনশাল্লাহ আমাকে জমা দিবে, আমি দেখে দিব তোমাদের হোমওয়ার্ক গুলো ঠিক আছে কিনা। আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সবাই লিখে নাও। পদ্মা প্রকাশনীর অনুসরণী 1 থেকে 6 এই অঙ্কগুলো তোমরা সকলেই বাসায় করে রাখবে, তা তোমাদের আরো ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আজ এই পর্যন্ত, আগামী ক্লাস আবার ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সতর্ক থাকবে, কোনো ভয় সংকট না। এটা একটা বিপদ সবার জন্য, এটা এখন একটা বিপদের মতো। আমরা সবাই সতর্ক সচেতন থাকবো, মহান আল্লাহর কাছে দোয়া করব যাতে এই মহামারী থেকে আমরা সবাই মুক্ত হতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।